শুভ সকাল আমার সকল প্রিয় শিক্ষার্থীরা, সবাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নিবা। তোমরা সবাই ভালো আছো এমনটাই আশা ব্যক্ত রাখি এবং প্রার্থনা করি তোমরা যেন সবসময় ভালো থাকো। গত ক্লাসে আমরা যেটা শিখেছিলাম, বল অধ্যায়ের আমরা যেটা জেনেছিলাম যে বল কি, বল ও জড়তার ধারণা, জড়তা কি, বল কত প্রকার কি কি, জড়তা কত প্রকার কি কি, দ্বিতীয় সূত্র ভরবেগের যে রিলেশনশিপ শক্তি সংরক্ষণশীলতার সঙ্গে, এসব বিষয়ে আমরা জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা যে টপিকস নিয়ে কথা বলবো বা যে বিষয়গুলা আলোচনায় আনবো, সে বিষয়গুলা তোমরা লক্ষ্য করছো যে আমি অলরেডি আমার পিছনে এই বোর্ডটাতে লিখে রেখেছি। সেগুলা কি কি? নাম্বার 1 দেখতে পাচ্ছ, বল ও ত্বরণের সম্পর্ক। এটা কিসের ভিত্তিতে আসবে সেটা লেখা আছে নিউটনের দ্বিতীয় সূত্র। তারপরে আছে নিরাপদ ভ্রমণে বল ও গতি, অর্থাৎ নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে বল এবং গতি কিভাবে আমাদের সাহায্য করে, কি পরিমাণ ভূমিকা রাখে এবং এদের প্রয়োজনীয়তা কেমন, এই বিষয়ে মূলত এই কথাটা হবে। থার্ড আইটেমে আছে কি মহাকর্ষ বল। মহাকর্ষ বলটা কি সেটা জানবো, কারণ বিগত অধ্যায়ে আমরা বলের, অস্পর্শীয় বলের 4টা আইটেম দেখছিলাম। 4টা ধরনের ভেতরে প্রথম নম্বরে ছিল কি মহাকর্ষ বল বা মহাকর্ষীয় বল। তো মহাকর্ষীয় বল সেখানে তো আমরা ওভাবে আলোচনা করি নাই, আজকে আমরা এখানে এই বিষয়টাতে জেনে নেব। তারপরে আছে নিউটনের তৃতীয় সূত্র এবং ঘর্ষণ বল। নিউটনের তৃতীয় সূত্রের সঙ্গে ঘর্ষণ বলের একটা রিলেশন আছে, এটা আমরা জানবো। এবং সর্বশেষ যে টপিকসটা, ঘর্ষণ বলের হ্রাস বৃদ্ধি ও প্রয়োজনীয়তা। তো এই টপিকসগুলো আলোচনা করতে নিশ্চয় বুঝতে পারছো একটু বেশি সময় লাগবে, আর সেজন্য তোমাদেরকে বসে থাকতে হবে এই মোবাইল নিয়ে, মোবাইলের সামনে ধৈর্য ধরে থাকতে হবে। তো আমি আশা করি তোমাদের এই ধৈর্যচ্যুতি হবে না, কারণ তোমরা সায়েন্স নিয়ে পড়ছো, তোমাদের ধৈর্য আছে, থাকবে এবং থাকতে হবে। তোমাদের যদি ধৈর্য না থাকে সেক্ষেত্রে এই পড়াশোনাটা না আসলে হবে না, জমে উঠবে না। সো ধৈর্যশীল হও। চলে যাচ্ছি আমাদের আলোচনায়। প্রথম কথা, বল ও ত্বরণের মাঝে সম্পর্কটা কি? বল ও ত্বরণের মাঝে যে সম্পর্কটা, সেটা আমরা যদি বের করতে চাই, সেটা যদি প্রতিপাদন করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে নিউটনের দ্বিতীয় সূত্রটি কি বলেছে। আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্রটা এমন যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমান। কিসের সমান? প্রযুক্ত বলের সমান। অর্থাৎ একটি বস্তুর ওপরে, নির্দিষ্ট ভরের কোনো বস্তুর ওপরে বা যে কোনো ভরের বস্তুর ওপরে আমি যদি কোনো বল প্রয়োগ করি, তাহলে সে গতি লাভ করবে। স্থিতি থাকলে গতি হবে, আবার গতি থেকে থাকলে আবার স্থিতিতে আসবে, এরকম কন্ডিশনটা হবে। তো ফোর্স অ্যাপ্লাই করার পরে যদি তার অবস্থার পরিবর্তন ঘটে, ভরবেগের পরিবর্তন ঘটে, সেক্ষেত্রে ভরবেগের যে পরিবর্তনের হারটা বের হবে, সেই হারটা হবে কিসের? এই অ্যাপ্লাইকৃত ফোর্সের সমান। খুবই সহজ বিষয়। আরেকটা বিষয় আছে এর ভিতরে, যে বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনটা ওই দিকেই হবে। অর্থাৎ আমি যদি তোমাকে এই যে দক্ষিণ দিকে ধাক্কা দিই, তুমি তো নিশ্চয়ই আমার উত্তর দিকে আসবে না, আসবে না। তোমাকে আমি দক্ষিণ দিকে ধাক্কা দিলাম, তুমি দক্ষিণ দিকেই যাবা। এটা হলো বাংলা কথা, যে বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনটাও ওই দিকেই হবে। আচ্ছা, ধরে নাও m ভরের একটি বস্তু, m ভরের একটি বস্তু যার বেগ ছিল কত? আদিবেগ ছিল u এবং তার ভর ছিল কি m।
এটা এই পথে গমন করছে, এই পথে যাচ্ছে। এখন এই বস্তুটি যদি এই পথে যায় তাহলে এর উপর কখন যাবে এটা? যখন আমি এর উপরে বল প্রয়োগ করব। কি প্রয়োগ করব? বল মানে ফোর্স দিব। ফোর্স দিলেই সে এই অবস্থান থেকে, অর্থাৎ ধরে নাও এটা এই অবস্থানে আছে, এর ভর এর এবং আদি বেগ যখন সে থেমেছিল সেটাকে আমরা ধরছি আদি বেগ, বা যখন আমরা যাত্রা শুরু করি সেটা গতি অবস্থায় হোক বা স্থিতি অবস্থায় হোক, যখন কিনা আমরা যাত্রা শুরু করি সেটা আমাদের আদি বেগ, যখন শেষ করি সেটা শেষ বেগ। ক্লিয়ার? তো যখন আমরা ফোর্সটা অ্যাপ্লাই করলাম এই বস্তুটির উপরে, এম ভরের বস্তুর উপরে, যার প্রথম অবস্থান কিনা আদি বেগ ইউ ছিল, তো ফোর্স অ্যাপ্লাই করার পরে এই বস্তুটি বি অবস্থানে আসলো, বি অবস্থানে আসলো। এখন এ থেকে বি অবস্থানে যেতে তার অবস্থা পরিবর্তন হলো, কিন্তু তার ভর কিন্তু ফিক্সড, ভর তার নড়াচড়া করলো না বা ভর পরিবর্তন হলো না। তাহলে ভর আমরা কি করলাম? ফিক্সড রেখে দিলাম। ভর কত ছিল? ফিক্সড। এবং এই যে তার শুরু এবং শেষের যে বেগ, শেষ বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, এটা তোমরা সবাই জানো। তাহলে শেষ বেগ আমরা পেলাম কি? ভি। এবার আমরা যুক্তিতে যাই, বা এইখান থেকে যে তথ্যটা পাবো সেই তথ্য নিয়েই কথা বলি। দেখো তো এ অবস্থান থেকে বি অবস্থানে গেছে, কেন গেছে? এফ প্রয়োগ করার জন্য। এফটা কি? এফ হলো বল। তাহলে এই বস্তুটির আদি মানে প্রথমের ভর কি? এম। প্রথমের বেগ কি? ইউ। তাহলে আমরা ভর বেগ ইকুয়াল জানি বস্তুর বেগ এবং ভরের গুণফল। তাহলে দেখো তো এদের আদি ভর বেগ আমরা কি বলতে পারি? এম এবং ইউ, তাই না? তাহলে আদি ভর বেগ বস্তুটির আদি ভর বেগ সমান হলো কি? এম ইউ। ঠিক একই ভাবে বি অবস্থানে আমরা শেষ করছি, তাহলে শেষ ভরবেগ কি? বস্তুটির শেষ ভরবেগ, শেষ ভরবেগ সমান এম ভি। শেষ ভরবেগ পেলাম আমরা এম ভি। তাহলে কি বলতে পারি না? দেখো তো ভরবেগের পরিবর্তন, অতএব ভর বেগের পরিবর্তন সমান mv মাইনাস mu। এই ভিটা আমি আগে কেন লিখেছি গত ক্লাসে তোমাদেরকে বলেছি, তার ব্যাখ্যাটা আমি এখানে গত ক্লাসে দিয়েছি, এজন্য আজকে আর এই বিষয়ে কথা বলছি না। হ্যাঁ, তো এই ভরবেগের পরিবর্তন mv মাইনাস mu। আচ্ছা, এই ভরবেগের পরিবর্তনটা হইতে কি সময় লাগেনি? সময় লেগেছে তো। 1 সেকেন্ড হোক, হাফ সেকেন্ড হোক, কিংবা 0.01 সেকেন্ড হোক, সময় অবশ্যই লেগেছে। কারণ কি? কারণ হলো সে তার জায়গা পরিবর্তন করেছে, এ থেকে বি তে পৌঁছেছে। তো এখান থেকে তার জায়গা পরিবর্তন করতে অবশ্যই সময় লেগেছে। সময় লাগলে আমরা ধরে নিলাম এই সময়টা কি? টি সময়। তাহলে ভরবেগের পরিবর্তনটা হলো কখন? টি সময়ে। তাহলে আমরা এবার এইখান থেকে মুছে দিয়ে লিখি, অতএব টি সময়ে ভরবেগের পরিবর্তন এটা। তাহলে 1 সেকেন্ড বা একক সময়ে ভরবেগের পরিবর্তন কি হবে? mv মাইনাস mu, mv মাইনাস mu ভাগ t। এটা হলো কি? ভরবেগের পরিবর্তনের হার। এটা আমরা ভরবেগের পরিবর্তনের হার পেলাম। এটাকে আরো ইজি ভাবে লেখা যায় না? সেটা হলো, দেখো তো এখানে আমরা যদি m কমন নেই, m কমন নিলে পেলাম কি? v মাইনাস u। নিচে আমাদের কি আছে? এই টিটা
উপরে আমরা নিয়ে যাচ্ছি পরের লাইন, এইভাবে এখানে চলে যাচ্ছে। তাহলে m থাকলো ইনটু v মাইনাস u ভাগ t। দেখো এটা করা যায় ম্যাথমেটিক্যাল টার্ম অনুযায়ী, তোমরা এটা জানো। আমরা জানি গতির সূত্র a সমান v মাইনাস u ভাগ t, এটা আমরা দ্বিতীয় অধ্যায়ে শিখে এসেছি, তাই না? তো দ্বিতীয় অধ্যায়ে যদি এটা শিখে আসি তাহলে এই মানটা আমি এখানে বসিয়ে দেই। এখানে বসিয়ে দিলে পেলাম কি m a। এই m এটা কি? এই m এটা দেখো আমরা লাস্টে পেয়েছিলাম কি ভরবেগের পরিবর্তনের হার। ক্লিয়ার? ভরবেগের পরিবর্তনের হার। এখন নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা কিন্তু বলেছি যে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হবে, তাই না? সমানুপাতিক হবে। তাহলে এই যে ভরবেগের পরিবর্তনের হার পেলাম, তাহলে কিসের সমানুপাতিক? সমানুপাতিক হলো কি তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল আমরা F দিয়েছিলাম, প্রযুক্ত বলের সমানুপাতিক এটা হলো। আমরা এটাও জানি সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে ইকুয়াল চিহ্ন নিয়ে আসতে আমাদের একটা ধ্রুবকটা এখানে লাগে, তাই না? তাহলে আমরা যদি এবার এরকম করি দেখো তো কেমন হয়। m a ইকুয়াল k f, যেখানে k সমানুপাতিক ধ্রুবক, k হলো সমানুপাতিক ধ্রুবক। এখন যদি আমরা এইভাবে ভাবতে পারি যে 1 কেজি ভরের কতটুকু ওজন? 1 কেজি। 1 কেজি ভরের কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুটি তরল 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তাহলে এই k সমান 1 পাই, তাই না? আবার বলি দেখো, 1 কেজি ভরের কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করার জন্য যদি ওই বস্তুটির ত্বরণ 1 মিটার পার সেকেন্ড হয়, সেক্ষেত্রে k এর মান পাবো আমরা 1। এবার এই 1 মানটি যদি আবার এই সমীকরণে বসিয়ে দেওয়া যায়, তাহলে আমরা পাচ্ছি কি m a সমান f, অর্থাৎ ইজিলি লিখতে পারি আমরা f সমান ma। এইটাই সেই বিখ্যাত সূত্র যা আমরা ছোটবেলা থেকে পড়াশোনার জগতে যারা আছি ক্লাস 6 7 থেকেই আমরা শুনে আসছি f সমান ma, f সমান ma। এটা কি? এটাই সেই বিখ্যাত সূত্র। কিসের সাথে সম্পর্ক? বল এবং ত্বরণের সাথে। বল এবং ত্বরণ। ত্বরণ আবার কি? ত্বরণ সম্পর্ক কার সাথে? ত্বরণের গতির সাথে। তাহলে আমরা বলতে পারি বল এবং গতির সম্পর্ক। ক্লিয়ার? বল এবং গতির সম্পর্ক কিভাবে আমরা এটা প্রতিপাদন করলাম? নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করে। এবার আমরা যাব নিরাপদ ভ্রমণে বল ও গতি। এই বিষয়টা নিয়ে গল্প করব, আর কিছুই না। নিরাপদ ভ্রমণে বল ও গতি কিভাবে আমাদের হেল্প করে এবং এর প্রয়োজনীয়তা কতটুকু সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, তোমরা জানো বিষয়টি। কারণ আমরা গতির অধ্যায়টা ক্রস করে এসেছি, বলের অধ্যায়েরও কিছু অংশ পড়ে নিয়েছি। তো বল কি, গতি কি, জড়তা কি, গতির বিভিন্ন প্রকার যে অ্যাপ্লাই আছে, প্রকৃতি ও ধর্ম অনুযায়ী যে বিভিন্ন ধরনের গতি আমাদের জীবনে, প্রাত্যহিক জীবনে কাজে লাগে, সেটা কিন্তু আমরা জেনে এসেছি। সো তোমরা অবশ্যই বুঝতে পারছো যে বল এবং গতি আমাদের প্রাত্যহিক জীবনে কতটা গুরুত্বপূর্ণ বা কতটা প্রয়োজনীয়। তো এখানে লিখেছি নিরাপদ ভ্রমণে বল ও গতি। নিরাপদ ভ্রমণটা কি? আমরা যেখান থেকে আমাদের জায়গা পরিবর্তন করি না কেন, সেটা এক প্রকার ভ্রমণ। এখন ভ্রমণ বলতে আমরা যদি মিন করি যে শুধু জার্নি করলে অথবা পিকনিকে গেলে ভ্রমণ হবে, তা কিন্তু নয়। আমরা জায়গা পরিবর্তন করা মানে ভ্রমণ। এখন নিরাপদ ভ্রমণ, তুমি যদি মনে করো যে আমি এমনি বিকেলে একটু গায়ে বাতাস লাগানোর জন্য বেরাবো,
এই বেড়ানোটাও এক প্রকার ভ্রমণ। তো এখানে কি কি কাজে লাগে নিরাপদ ভ্রমণের জন্য বল এবং গতি? যেমন আমার অ্যাবিলিটি, আমার শারীরিকভাবে আমি দুর্বল, কিন্তু আমি চাচ্ছি খুব দ্রুত হাঁটতে, সেক্ষেত্রে কিন্তু তোমার গতিটা আমার জন্য নিরাপদ নয়, তাই না? আবার আমার মানে যে বডি, আমার যে ওজন, আমার যে বয়স, আমার ভেতরের যে শক্তি আছে, সেই শক্তি অনুপাতে দেখা যাচ্ছে আমি বড় একটা ওজনের বা বড় ভার বহন করতে যাচ্ছি। আমি পারবো 5 কেজি ওজন টানতে, বহন করতে পারবো 5 কেজি, আমাকে দেওয়া হলো 15 কেজি। তো 15 কেজি ভার বহন করে বাসায় নিয়ে যেতে হলে তো আমার বলের প্রয়োগ করতে হবে, তাই না? কেন? কারণ এই 15 কেজি ব্যাগ, 15 কেজির এই ব্যাগটি কি করবে? 15 কেজির এই ব্যাগটি নিচের দিকে ক্রিয়া করবে, এটা নিচের দিকে ক্রিয়া করবে, কিন্তু একে সামনে উপরে ভাষায় রাখার জন্য কি করতে হবে? আমাকে এই উপরের দিকে তাকে টেনে রাখতে হবে, তাই না? তাহলে দেখো এখানে আমার বল প্রয়োগ হচ্ছে না। তাহলে এই যে আমি যদি 5 কেজির সামর্থ্য হয়ে, 5 কেজি ভার বহনের সামর্থ্য যোগ্য মানুষ হয়ে যদি 15 কেজি নিতে চাই, তাহলে আমি কি নিরাপদ থাকতে পারবো? যে কোনো সময় আমার অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। যদি বাস বলো, ট্রাক বলো, মোটরসাইকেল বলো, যে কোনো কথা বলো না কেন, কারণ বাসে যদি আমার ব্রেকিং সিস্টেম যদি ঠিক না থাকে, কিংবা আমি কন্ট্রোল করতে পারছি না, আমার গতি অনুযায়ী, আমার রাস্তা অনুযায়ী আমার গতিটা হলো হাই স্পিড, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাই নয় কি? এই যে গতি, আমি যে স্পিডে কথা বলছি, মনে করো আমি যদি আরো দ্রুত কথা বলি, তাহলে তোমাদের বুঝতে সমস্যা হবে। তো আমাদের স্বাভাবিকভাবে নিরাপদ থাকার জন্য গতি এবং বল কি কি কাজ করতে পারে, এটা তোমরা এমনি ইজিলি তোমরা গেস করতে পারো। এটা আর নতুন করে বলার কিছু নাই, তোমরা জানো এটা। চলে যাচ্ছি পরের টপিকসে। লেখা আছে কি? মহাকর্ষ বল। মহাকর্ষ বল কি? মহাকর্ষ বল একটা সূত্রের মাধ্যমে আসছে, যেটা আমরা যদি বলি তাহলে বুঝতে পারবা। মহাকর্ষীয় বল হলো সেই জাতীয় বল যে বলের দ্বারা, সারা মহাবিশ্বের বস্তুকণা কি করে, দুই বা ততোধিক বস্তুকণা কি করে? একে অপরকে নিজের দিকে টানে। তুমি আমাকে তোমার দিকে টানছো, আমি তোমার দিকে টানছি। যেমন এই যে আমি বারবার তো তোমাদেরকে এক্সাম্পল দেই কি নিয়ে? চুম্বক নিয়ে। চুম্বক যদি দুইটা পাশাপাশি রাখা হয়, তো আসলে কি আকর্ষণ একজন করে না, দুজনেই করে। ফিক্সড ধরে রেখো তো, এটাও আকর্ষণ করে, এটাও আকর্ষণ করে, হ্যাঁ। তো একে স্থির করে ধরে রাখবা আর একে মুক্ত করে দিবা, তাহলে দেখবা যে এ আস্তে আস্তে এদিকে যাচ্ছে। অথবা একে স্থির করে রাখবা, একে মুক্ত করে দিবা, তখন দেখবা এ এদিকে যাচ্ছে। তার মানে কি দুজন দুজনকেই আকর্ষণ করছে। এই সূত্র অনুযায়ী মহাকর্ষীয় বলের ধারণাটা আসছে। সূত্রটি এমন: মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করে। বিকর্ষণ করার ঘটনাটা খুবই কম, আকর্ষণের পরিমাণটা এতই বেশি যে বিকর্ষণটাকে আমরা একটু সাইডে রেখে দিই। তো এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কি হবে? আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হলো ওই বস্তু দুটো, যে বস্তু দুটোর ভেতরে আকর্ষণ বল কাজ করছে, ওই বস্তু দুটোর ভরের গুণফল এবং বস্তু দুটো যে দূরত্বে অবস্থান করছে সেই দূরত্বের উপর নির্ভর করবে আমার এই মহাকর্ষীয় বলটি। যাই চিত্রে যাই, তাহলে আরো ইজি হবে তোমাদের জন্য। মনে করো এটি একটি বস্তু, এই বস্তুটির ভর হলো m1, প্রথম বস্তু হিসাবে আমি একে m1 দিলাম। এটি আরেকটি বস্তু, এর নাম হলো m2। এখন সূত্র অনুযায়ী আমরা কি জানি? সূত্র অনুযায়ী আমরা জানি যে এই বস্তু দুটো একে অন্যকে নিজের দিকে আকর্ষণ করবে, নিজের দিকে টানবে। তো নিজের দিকে যখন টানবে, তাহলে আমরা এইখান থেকে এর সেন্টার এটা, কারণ প্রতিটি বস্তুরই একটা করে সেন্টার থাকে, তাই তো? তো সেন্টার থেকে দূরত্বটা আমরা যদি কল্পনা করি বা মেপে রাখি, ধরে নিই এটা হলো তাদের মধ্যবর্তী দূরত্ব। এটা তাদের মধ্যবর্তী দূরত্ব।
আমরা জানি দূরত্বকে কি দিয়ে প্রকাশ করি, ডিসটেন্স মানে দূরত্ব, সেই ডিসটেন্সে ডি নিয়ে আসি, তাই নয়? এই ডিটা হলো মধ্যবর্তী দূরত্ব। এখন সূত্র অনুযায়ী মহাকর্ষীয় বলের যে সূত্রটা আছে সেই সূত্র অনুযায়ী বলছি দুটি বস্তুকণা একে অপরের ভেতরে আকর্ষণ করবে, যে এই আকর্ষণ বলের মানটি নির্ভর করবে কি তাদের ভরের উপরে। তাহলে আকর্ষণ বলের মানটি হলো কি ভর, বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। কিসের সমানুপাতিক? বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে এই আকর্ষণ বলকে আমরা F দিয়ে প্রকাশ করলাম। F সমানুপাতিক m1 গুণ m2। ভাষা বলতে আমরা সেটাই ভাই, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কিসের বর্গের? দূরত্ব। এই দূরত্বটা কি পেলাম আমরা? d পেলাম। তাহলে আবার লিখতে পারি f সমানুপাতিক 1 ভাগ d স্কয়ার, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন এইটাকে যদি আমি এক সমীকরণ ধরি এবং এটাকে যদি দুই সমীকরণ ধরি, তাহলে 1 এবং 2 থেকে আমরা কি পাবো? f ইকুয়াল f সমানুপাতিক m1 ইনটু m2 ভাগ d স্কয়ার। তাহলে f সমানুপাতিক আমরা এটা পেলাম। এই সমানুপাতিক চিহ্ন আমরা জানি উঠাই দিতে হয়। এইটাকে উঠাই দিতে হলে কি লিখব? বা f ইকুয়াল g ইনটু m1 m2 ভাগ d স্কয়ার। এই জিটা হলো কি মহাকর্ষীয় ধ্রুবক, কারণ আমরা মহাকর্ষ বল নিয়ে কাজ করছি। তারই এই মহাকর্ষের রিলেশনশিপটা বা এই লটা যে আবিষ্কার করেছে তার মত অনুযায়ী আমরা কি করলাম? এই সমানুপাতিক ধ্রুবকটাকে বললাম কি জি, এবং এটাকে বলছি কি মহাকর্ষীয় ধ্রুবক। জি কেন বলা হয়? মহাকর্ষের বাংলা ইংরেজি হলো মহাকর্ষের ইংরেজিটা কি হলো? গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশন, এই গ্র্যাভিটেশন থেকে জি নিলাম, যাকে আমরা আখ্যায়িত করছি কি বলে? মহাকর্ষীয় ধ্রুবক বলে। এরও একটা নির্দিষ্ট মান আছে। এই মানটা হলো কি 6.672 10 টু দি পাওয়ার -11 এবং এর একক আছে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, কারণ যেহেতু এটা ফিক্সড, এই মহাকর্ষীয় ধ্রুবকের মানটি স্থির, এবং এটা আমাদের মনে রাখতে হবে, স্মরণে রাখতে হবে। এটা ম্যাথমেটিক্যাল যে সলিউশনগুলো আছে সেই সলিউশনের ক্ষেত্রে লাগবেই লাগবে, এর কোনো ভুল নেই, এটা লাগবেই, মাথায় রাখবা। এবার আমরা কিন্তু একটি সূত্র পেয়েই গেলাম, এবং এই যে মানের সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হলো এটি একটি সূত্র। গাণিতিক সমস্যা সমাধান করার সময় আমরা যে সূত্রগুলো পাবো তার ভিতরে আমি কিন্তু তোমাদের বারবার দেখিয়ে দিয়েছি। এর আগে একটু দেখালাম f সমান ma, এবার আর একটু দেখাচ্ছি কি f সমান g ইনটু m1 m2 ভাগ d স্কয়ার। এটা একটা সূত্র। আমরা যখন দুটি বস্তুকণার মাঝে ধরে নাও এই বস্তুটির ভর দিলাম আমরা কি 10 কেজি দিলাম, তো এখন এটার দূরত্ব দিলাম 10 মিটার এবং এটার ভর দিলাম 5 কেজি। গাণিতিক সমস্যা যদি আমি বলতে চাই তাহলে তোমাকে এইভাবে উপস্থাপন করছি, দুটি বস্তুকণার ভর যথাক্রমে 10 কেজি এবং 5 কেজি, এরা পরস্পর হতে 10 মিটার দূরত্বে অবস্থান করছে। মহাকর্ষীয় বলের মান নির্ণয় করো। তাহলে মহাকর্ষীয় বলের মান তোমাকে যখনই নির্ণয় করতে বলবে, আমরা এখানে কি পেলাম? আমরা এখানে পেলাম কি দেখো তো, m1 পেয়েছি, m2 পেয়েছি এবং দূরত্ব দিয়েছে, তাই নয় কি? বলেছে ভর দ্বয় যথাক্রমে, তাহলে 10 একটা ধরলাম 10 কেজি, একটা ধরলাম 5 কেজি, এন্ড দূরত্ব 10 মিটার দিয়েছে। তো এই তথ্যের উপর ভিত্তি করে আমরা যদি এই ইকুয়েশনে এই মানগুলা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমরা অলরেডি এই f এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে গাণিতিক যে সমস্যা, সেই সমস্যার সমাধান করতে গেলে কিন্তু আমাদের এই ইকুয়েশনটা
লাগবেই লাগবে। অর্থাৎ এখানকার এই সূত্র অনুযায়ী এখানে যে কোনো তিনটির মান দেওয়া থাকবে, তিনটির মান দেওয়া থাকবে, তোমাকে চতুর্থটির বের করতে হবে। যদি তোমাকে এই 10 মিটার না দিয়ে বলতো যে 10 কেজি ও 5 কেজি ভরের দুটি বস্তু, কি বললাম, 10 কেজি ও 5 কেজি ভরের দুটি বস্তু পরস্পরকে 15 নিউটন বলে আকর্ষণ করে, তাদের মধ্যবর্তী দূরত্ব বের করো। তাহলে আমাদের এখানে কিন্তু দূরত্ব দেওয়া ছিল আগে, এবার আবার বললো কি যে বল দেওয়া আছে, দূরত্ব বের করো। পারবা না? খুবই ইজি। সূত্র মনে রাখবা, মান অ্যাপ্লাই করবা এবং ক্যালকুলেশন করে মান বের করে দিবা। শুধু একটাই কি, এই জি এর মানটা মেমোরিতে রাখতে হবে, জি এর মান মেমোরিতে রাখতে হবে। মহাকর্ষীয় ধ্রুবক শেষ, মহাকর্ষীয় বল শিখলাম। এবার আমাদের পরবর্তী কথা হলো নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র কি বলেছে? নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এটাই জানি, প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সে কি সেই বিপরীত প্রতিক্রিয়া? যেমন আমি যদি তোমাকে ধাক্কা দেই, এভাবে যদি মারি, তাহলে কি হবে? এও আমাকে সম বলে, আমি যে পরিমাণ শক্তি দিচ্ছি সেই পরিমাণ শক্তি কিন্তু এর ভিতরে আছে এবং সে আমাকে বাধা দিচ্ছে। দেখো, আমি যদি বায়ুর মাধ্যমে এভাবে শক্তি অ্যাপ্লাই করি, তার বাধা দেওয়ার পরিমাণটা কম বলে আমার হাতটা ইজিলি চলে যাচ্ছে। ক্লিয়ার? এখানে কোনো ক্রিয়া সংঘটিত হচ্ছে না। কিন্তু আমি যদি এখানে ক্রিয়া সংঘটিত করতে চাই, ক্রিয়াটা কি? এই পদার্থটি, এই বস্তুটি এখানে থাকতে যাচ্ছে, আমি ওকে সরাইতে চাচ্ছি, তাহলে একটা ক্রিয়া হচ্ছে। সরাইতে চাওয়া মানেই কাজ করা, তাই না? আমরা জানি বস্তুর উপরে বল প্রয়োগ করলে যদি বস্তুটি সরণ হয় তাহলে সেখানে কাজ হয়। তো আমরা এই স্থির থাকবে আর আমি তাকে সরাই দেব। আমি যদি সেই পরিমাণ বল দিয়ে সরাইতে চাই, সে চাবে যে না, আমি এখানে ফিক্সড আছি, ফিক্সডই থাকবো, তুমি সরো। তখন সে আমার বলের বিরুদ্ধে, আমি যে বলটা দিচ্ছি এই বলের বিরুদ্ধে সে আমার উল্টা দিকে বল দিবে। অর্থাৎ এটা যদি একটি ওয়াল হয়, এটা যদি একটি ওয়াল হয় এবং আমি যদি এদিক থেকে একটি বল দেই এই ওয়ালটাকে ভাঙার জন্য, তাহলে এই বল এইদিকে ক্রিয়া করবে তাকে ভেঙে ফেলার জন্য, এবং এই ওয়াল মনে করবে যে না, আমি তোমাকে ভাঙতে দিব না। তাহলে কি করবে? এ যে পরিমাণ বল দিবে ঠিক সমপরিমাণ বল এই দিকে ক্রিয়া করবে, অর্থাৎ বিপরীতমুখী। এ কারণে বলেছে যে প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ক্লিয়ার? ঘর্ষণ বল ঠিক তারই একটা উন্নত উদাহরণ। কি রকম ঘর্ষণ বল? ঘর্ষণ বল আমরা কেমন করে বলি? যদি একটি বস্তুর উপর দিয়ে আরেকটি বস্তু চলতে চায়, এটা আমার একটি বস্তু, এটা আমার আরেকটি বস্তু, তো এই বস্তুর উপর দিয়ে, এটা ফিক্সড, এটা স্থির, এই বস্তুটির উপর দিয়ে যদি আমার এই বস্তুটি চলতে চায় এইভাবে, তাহলে চলতে গেলে তো বল দিতে হচ্ছে, তাই না? বল দিতে হচ্ছে। এই বলের বিরুদ্ধে আমি যে যাচ্ছি, এই হাতটা কিন্তু ইজিলি যাচ্ছে না, থেমে যাচ্ছে, তাই না? তো এর গতি অব্যাহত রাখার জন্য আমরা বারবার ফোর্স দিতেই থাকি। ফোর্স তুলে নিলে এই যাওয়াটা বন্ধ হয়ে যায়। যাওয়াটা বন্ধ হয়ে যায় কখন? যখন এই ঘর্ষণ তল, এই যে দুটো বস্তুর মাঝখানে যে ঘর্ষণ তল, এর মাঝে একটা বল উৎপন্ন হয়। যে বলটা আমার এই গতি এই দিকে যাবে, সে কাজ করবে এই দিকে, মানে যেতে দিবে না। ক্লিয়ার? অর্থাৎ একটি বস্তুর ওপর দিয়ে আরেকটি বস্তু যখন চলতে চায়, তখন চলন্ত বস্তুর গতির বিপরীতে আরেকটি বলের উদ্ভব ঘটে। যে নতুন বলের উদ্ভবটা ঘটলো সেটাই হলো ঘর্ষণ বল। এবার তোমরা চিন্তা করো, যদি আমি এই মসৃণ হাতের উপরে, এই শুকনো হাতের উপর দিয়ে যে বস্তুটা নিচ্ছি সেটাতে এক ধরনের বল অনুভব করছি, আবার এই হাতের উপর যদি পিচ্ছিল জাতীয় কোনো তেল ব্যবহার করে যেতে লাগি বা যেতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার শক্তিটা অত লাগবে না। বুঝতে পেরেছ? তাহলে আমার তখন ঘর্ষণ বলটা কমে যাবে।
আবার এইটা যদি মনে করো, এই যে এটা একটি রাস্তা, এই রাস্তাতে মসৃণ না অমসৃণ রাস্তা, এই যে বিট আছে, তাই না? আমি যদি এটাও এরকম বিটওয়ালা রাস্তা দিয়ে যেতে চাই তাহলে আটকা যাচ্ছে না, আমি ইজিলি যেতে পারছি না। অর্থাৎ আমার গতির বিরুদ্ধে এখানে ঘর্ষণ বলটা তীব্র, গতির বিরুদ্ধে ঘর্ষণ বলটা বেশি। এটা একটু মসৃণ, এ কারণে গতির বিরুদ্ধে ঘর্ষণ বলটা কম। বুঝতে পেরেছ? এই ঘর্ষণ বলের দরুন আমি আজকে তোমার সামনে এইভাবে অনলাইনে ক্লাস নিতে পারছি, নয়তো পিছলে পড়ে যেতাম। এ কারণে দেখবা আমাদের পায়ের নিচে সৃষ্টিকর্তা আমাদের ত্বকে এই রেখাগুলো দিয়ে রাখছে। দেখবা আমাদের পায়ের তালুতেও অন্যান্য জায়গার তুলনায়, যেমন আমাদের এইসব ত্বকে খাঁজ নেই। খাঁজ আছে? খাঁজ নেই। কিন্তু পায়ের তালুতে মোটা মোটা খাঁজ আছে। যেমন হাতের তালুতে কিছু খাঁজ থাকে। অনেকের হাত কোমল, আমার হাতটা ভালো না, বুঝলেন? আমার হাত ভালো না, এই জন্য আমার হাতটা খসখসে এবং খাঁজটা বেশি। ফিঙ্গারপ্রিন্ট, ওখানেও কিন্তু খাঁজ আছে। তোমরা অণুবীক্ষণিক ফিঙ্গারপ্রিন্ট দেখলে বুঝতে পারবা কত ডিপলি ওখানে খাঁজ করা আছে। এটা সৃষ্টিকর্তার একটা কি বলবো, এটা অলৌকিক ক্ষমতা তার। তো পায়ের জুতো আমরা পরি, পায়ের জুতোতে দেখবা কখনো প্লেন সোল ইউজ করা হয় না। পায়ের জুতোর সোলগুলাতে কি বিট দেওয়া থাকে, খাঁজ কাটা থাকে, যাতে করে ঘর্ষণ বলটা বেশি হয়, আমরা পিছলে পড়ে না যাই। যখন আমাদের জুতোর নিচের যে সোলটা প্লেন হয়ে যাবে, মসৃণ হয়ে যাবে, একটু রাস্তা ভিজে আছে, আমাদের কিন্তু স্লিপ মেরে যায়, পা স্লিপ করে, পড়ে যেতে চাই। কারণ কি? সেখানে ঘর্ষণ বলটা নগণ্য হয়ে যায়। আমাদের যে ওজন, সেই ওজনের তুলনায় ঘর্ষণ বলটা নগণ্য। বুঝতে পারিস? বাসের চাকা বলো, বাসের যে টায়ার বলো, সেই টায়ারে ওরকম খাঁজ কাটা থাকে। আমাদের মসৃণ যে রাস্তা, পিচ ঢালা পথ, সেখানে খাঁজ দেখতে পাবা। আমাদের এই হাতে যে খাঁজ আছে, সেখানে রাস্তায় তো খাঁজ থাকবেই। আশা করি বুঝতে পেরেছো ঘর্ষণ বলটা কি। চলে যাচ্ছি ঘর্ষণ বলের, সরি একটা কথা ভুলে গেছি। ঘর্ষণ বল অবস্থা এবং প্রকৃতি অনুযায়ী ঘর্ষণ বলকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। চারটি ভাগ কি কি? চারটি ভাগ কি কি? ঘর্ষণ বল, এই চারটি ভাগ এইখানে আমি লিখি। একটা হলো প্রবাহী ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। তারপরে আবর্ত ঘর্ষণ, আমার একটু সিরিয়াল ব্রেকিং হয়ে গেছে, এটা হলো স্থিতি ঘর্ষণ। তো যেটা বলছিলাম, তোমাদের বইয়ের মতন করে আমি না সিরিয়ালি লিখতে পারলাম না। স্থিতি ঘর্ষণ বইয়ে সম্ভবত এটা আগে আছে, আমার মনে লেখার সময় হঠাৎ করে কেন জানি এইটাই আগে আসলো, আমি লিখে দিলাম। সমস্যা নাই, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। আরেকটি হলো গতি ঘর্ষণ, গতি ঘর্ষণ। তাহলে স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, এগুলা এই ঘর্ষণ বলের চারটি আইটেম বা চারটি কি বলা যায় ধরন। একটু সংক্ষেপে বলে দিই প্রবাহী ঘর্ষণটা কি। প্রবাহী ঘর্ষণ হলো আমরা যখন এই পানির ভেতরে, পানির ভেতরে যদি আমরা একটি মার্বেল দেই, মার্বেলটি বাতাসে যে গতিতে নিচে যেতে পারতো, এই পানির ভেতরে কিন্তু সেভাবে যেতে পারবে না। আমরা যতটা ইজিলি এই বায়ুমণ্ডলে হাত নাড়াচাড়া করাচ্ছি, আমরা যখন সাঁতার কাটতে যাই তখন কিন্তু পারি না, বাধাপ্রাপ্ত হই। তো কোন তরল পদার্থে এটা নির্ভর করে কি তরলের ঘনত্বের উপরে এবং আমার ওজনের উপরে, আমার আয়তন, আমি কেমন জায়গা দখল করছি। কারণ কি একটা এরকম বস্তু যদি পানিতে দেই তাহলে একরকম বল অনুভব করব, আবার এইভাবে যদি দেই তাহলে আরেক রকম বল অনুভব করব। তাহলে তরল পদার্থে চলন্ত অবস্থায় আমরা আমাদের গতির বিরুদ্ধে যে বলটা অনুভব করি সেটা প্রবাহী ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ কি? আবর্ত ঘর্ষণ হলো, মনে করো এটা একটা ঢালু তল,
এটা ঢালু তল, এখানে যদি আমি এই প্লেটটা ছেড়ে দিই ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে, তাই না? দেখো পড়ে যাচ্ছে না? এই ঘোরার সময় এই ঘুরে যে সে যাচ্ছে, এর ঘুরে যাওয়ার সময় এর বিরুদ্ধে যে বলটা আসে সেটা হলো আবর্ত ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ কি? স্থিতি ঘর্ষণ, যে ঘর্ষণ বলের কারণে আমি এখন এখানে স্থির আছি, আমি পিছলে যাচ্ছি না, এই বিষয়ে একটু আগে কথা বললাম, পিছলে যাচ্ছি না, সেটা হলো স্থিতি ঘর্ষণ। গতি ঘর্ষণ, গতি ঘর্ষণটাও ঠিক একই রকম। গতির বিরুদ্ধে আমি চলন্ত অবস্থায় আছি, আমি মোটর বাইক চালাচ্ছি, কিন্তু আমার গতির বিরুদ্ধে একটা বল সবসময় ক্রিয়া করছে, এটা হলো গতি ঘর্ষণ। ঘর্ষণ বলের হ্রাস বৃদ্ধি ও প্রয়োজনীয়তা। ঘর্ষণ বলের হ্রাস বৃদ্ধি কি? আমাদের কিছু কিছু সময় আছে যে ঘর্ষণ বলটাকে রিমুভ করতে হয়, আবার কিছু সময় আছে ঘর্ষণ বলকে বৃদ্ধি করতে হয়, এটা আমাদের প্রয়োজন। এ কারণে তোমাদের বইয়ে দেখবা শেষের দিকে লেখা আছে ঘর্ষণ বলটাই একটি প্রয়োজনীয় উপদ্রব। উপদ্রব মানে ঝামেলা, কিন্তু এই ঝামেলার আবার প্রয়োজন, এই ঝামেলা ছাড়া আমরা চলতে পারি না। কেমন? ফ্যান আমরা চালাচ্ছি, ফ্যানের বেয়ারিং যদি নষ্ট হয়ে যায়, ফ্যানের বেয়ারিংটা যদি জ্যাম হয়ে যায়, তাহলে তার গতি কমে যায়। এই গতি কি মানে সরি কমে যায় কেন? কারণ ওখানে বিয়ারিংটা জাম হয়ে গেছে, মানে কি ঘর্ষণ বলটা তীব্র হয়ে গেছে। এই ঘর্ষণ বলটা এড়িয়ে চলার জন্য কি বিয়ারিংটার ভেতরে আমরা তেল জাতীয়, যেমন গ্রিজ আছে, মোবিল আছে, এই জাতীয় পদার্থ দিয়ে তাকে ইজি করে ফেলি, যাতে স্মুথলি রাউন্ড করতে পারে, তাই না? তারা যে মসৃণ ভাবে ঘুরবে সেটা করতে পারি। অথবা আমরা যে দরজা ব্যবহার করি, এই যে দরজা এইভাবে আসে না, আমরা যখন দরজাটাকে এইভাবে ঘোরাই, তার মাঝখানে একটা উপাদান থাকে যার উপর ভর করে দরজাটা ঘোরে। তো এইটা যদি জ্যাম হয়ে যায়, তাহলে দরজা দেখো মাঝে মাঝে সাউন্ড করে এবং যেতে চায় না। যদি এখানে একটু পিচ্ছিল তেল দিয়ে দাও, মোবিল অথবা গ্রিজ লাগিয়ে দাও, তাহলে কি হবে? তখন আর ইয়া করে না, একটু টোকা দিলে দরজাটা মুভ করে। তাহলে এটা আমার প্রয়োজন। ঘর্ষণ বল এখানে আমাদের কমাই দিতে হচ্ছে, তাই না? আবার কোথায় ঘর্ষণ বল বৃদ্ধি করব? আমাদের চলার পথে আমরা যখন হাঁটি, আমরা যখন গাড়িতে যাই, তখন আমার পায়ের জুতোর সোল খাঁজ বেশি থাকতে হবে। আমরা যে বাসে যাচ্ছি সেই বাসের টায়ারের খাঁজ ভালো থাকতে হবে। টায়ার যদি মসৃণ হয়ে যায় তাহলে স্লিপ করবে। অতিরিক্ত গতিতে যখন সে যাবে, তখন সে হার্ড ব্রেক করার পরেও গাড়ি থামবে না, অ্যাক্সিডেন্ট ঘটবে। তাহলে বুঝতেই পারছো যে ঘর্ষণ বলটা কোথায় প্রয়োজন এবং কোথায় অপ্রয়োজন, কোথায় বৃদ্ধি করতে হবে এবং কোথায় কমাইতে হবে। আশা করি বুঝতে পারছো। এই কারণে আমরা ঘর্ষণ বলকে বলেছি কি প্রয়োজনীয় উপদ্রব। যাই হোক, অনেক সময় নিলাম। আমি আস্তে আস্তে কথা বলেছি, যেখানে প্রয়োজন সেখানে আস্তে কথা বলেছি তোমাদের বোঝার জন্য, আবার যেখানে একটু দ্রুত বলেছি বা একটু কম কথা বলেছি সেসব জায়গা তোমরা এগুলা আসলে লিখিত বা বর্ণনামূলক বইয়ে পড়লে বুঝতে পারবা। এটা হলো নিউটনের তৃতীয় সূত্র, নিরাপদ ভ্রমণ এবং ঘর্ষণ বলের হ্রাস বৃদ্ধি। এগুলো হচ্ছে বর্ণনামূলক, তোমরা বই পড়লে দেখলে বুঝতে পারবা, খুবই সহজ। আর বাকিগুলা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এনজয় করছো ক্লাসটি। অনুরোধ থাকবে, যদি কোথাও কোনো ধরনের তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে নক করবা। সেটা যে কোনো উপায়ে, আমাদের স্কুলে এসে হতে পারে, অথবা আমাদের যে উইকলি টেস্ট নিচ্ছি সেখানে আসতে পারে, কিংবা আমাদের এই চ্যানেলের মাধ্যমে হতে পারে, কিংবা আমাদের গ্রুপের মাধ্যমে হতে পারে, অথবা সব মেসেঞ্জারে হতে পারে, যে কোনো ওয়েতে তোমরা তোমাদের প্রশ্ন আমাদেরকে জানাবা। আমরা সেই অনুপাতে তোমাদেরকে কি করব, তোমাদের সমস্যার সমাধানটা করে থাকবো। আবার বলি, সায়েন্স নিয়ে পড়ছি, ধৈর্য রাখতে হবে। দীর্ঘমেয়াদী ক্লাস বলে অধৈর্য হওয়া যাবে না, অধৈর্য হলে শিখতে পারবো না। ক্লিয়ার? এই শিখতে হলে তোমাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। আজকে যদি মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখে থাকো, তাহলে আমার মনে হয় না যে পুনরায় তোমাকে আবার রিভিশন দিতে হবে বা পুনরায় আবার বইটা খুলতে হবে। কিন্তু তোমরা যদি অমনোযোগী হয়ে বলো ধুর কেমন হচ্ছে না, পরে দেখবো নি, তাহলে এটা বারবার দেখলেও কিন্তু তোমার মাথায় ঢুকবে না। আর যদি একবার মন দিয়ে ক্লাসটি অবজার্ভ করো, ক্লাসটি শোনো, তাহলে দেখবা যে তোমার কাছে পানির মতো পরিষ্কার হয়ে গেল, তোমার মাথায় ঢুকে গেল, তুমি আর ভুলবা না। এটা নেক্সট টাইমে পুনরায় দেখার দরকার হচ্ছে না। অনেকদিন পরে যখন একটু খাপছাড়া হবে তখন আরেকবার দেখে নিও। দেখা হবে পরবর্তী ক্লাসে, ভালো থাকবা।